মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে 20,000 কোটি টাকা লোপাটের প্রতিবেদন হাইকোর্টের রিক্রুটিং এজেন্সিগুলোকে দোষারোপ। গরমে লোডশেডিং সহনীয় রাখতে তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ঘোষণা জ্বালানি উপদেষ্টার। খুলনায় গ্রিড বিপর্যয় তদন্তে কমিটি গঠন। এবং আগামী প্রজন্মের উদ্ভাবনী চর্চা বাড়াতে পরিবেশ তৈরির তাগিদ সরকারের। প্রযুক্তি সংশ্লিষ্ট বৈশ্বিক আয়োজনে অংশগ্রহণে বাজেট কাটছাট হবে না। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অন্তত 20,000 কোটি টাকা লোপাটের ঘটনায় হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে সরকার। রিপোর্টে 17,777 জন কর্মী মালয়েশিয়ায় না যেতে পারার জন্য রিক্রুটিং এজেন্সি দায়ী করা হয়েছে। তবে রিপোর্ট পূর্ণাঙ্গ না হওয়ায় 27 আগস্ট পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মালয়েশিয়া যাওয়ার টিকিট না পেয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কান্নায় ভেঙে পড়েছিলেন হাজার হাজার যাত্রী। ভিসা ও ছাড়পত্র থাকলেও টিকিট সংকটে স্বপ্নভঙ্গ প্রায় 30,000 বাংলাদেশি কর্মীর। 31 মে 2024 বিমানবন্দরে অপেক্ষারতদের সেদিনের কান্নার রোল ছুঁয়ে যায় বাংলাদেশের হৃদয়। আর এ ঘটনায় আদালতে রিট হলে ঘটনার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেন আদালত। 2 মিনিটও লাগবে না। যার প্রেক্ষিতে মালয়েশিয়ায় 20,000 কোটি টাকার ঘটনার রিপোর্ট হাইকোর্টে দাখিল করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। রিপোর্টে 17,777 জন কর্মী মালয়েশিয়ায় না যেতে পারায় রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়, যেসব কর্মী সব টাকা পরিশোধ এবং ভিসা পাওয়ার পরও যেতে পারেনি তার সব দায় রিক্রুটিং এজেন্সিগুলোর। 17,777 জন যেটা সরকার আজকে রিপোর্ট দিয়েছে, সেখানে দেখা যায় যে তাদের সকল কিছু রেডি থাকা সত্ত্বেও তারা মালয়েশিয়ায় যেতে পারে নাই। এই দায়িত্ব সম্পূর্ণ রিক্রুটিং এজেন্সির উপরে বর্তায় বলে এই রিপোর্টে প্রতীয়মান হয়। তবে এরই মধ্যে এজেন্সিগুলো কোনো ক্ষতিপূরণ দিয়েছে কিনা কিংবা দিলে তা কত শতাংশ, এসব তথ্য প্রতিবেদনে না থাকায় 27 আগস্ট পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ। যারা ভুক্তভোগী আছে তো তাদেরকে পাঠিয়েছে কিনা অথবা না পাঠালে তাদের টাকাগুলো ফেরত দিয়েছে কিনা এবং রিক্রুটিং এজেন্সি যেগুলো দায়বদ্ধ তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সুনির্দিষ্টভাবে আগামী 27 আগস্ট রিপোর্ট দিতে বলা হয়েছে। গত বছর মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির খবর সামনে আনে গণমাধ্যম। তৎকালীন সরকারের প্রভাবশালী মহলের ছত্রছায়ায় 30,000 শ্রমিকের জীবন নষ্ট করে 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা। খুলনায় গ্রিড বিপর্যয়ের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিদ্যুৎ মন্ত্রণালয়। 8 সদস্যের এই কমিটির আহ্বায়ক বুয়েটের উপাচার্য। প্রতিবেদন দিতে হবে 7 দিনের মধ্যে। রোববার সচিবালয়ে এসব কথা জানিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা। তিনি জানান, এবার গ্রীষ্মকালে লোডশেডিং সহনীয় রাখতে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়ানো হবে। সমস্যা হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের অন্তত 10 জেলায় শনিবার বিকাল 5:48 থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত 10টার পর থেকে অধিকাংশ জেলায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হলেও কিছু জায়গায় লোডশেডিং হচ্ছে। গোপালগঞ্জের আমিনবাজারে ন্যাশনাল গ্রিডে সমস্যা হয় এই ব্ল্যাক আউট পরিস্থিতি দেখা দেয়। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিদ্যুৎ মন্ত্রণালয়। 8 সদস্যের কমিটিতে আহ্বায়ক বুয়েটের উপাচার্য আব্দুল হাসিব চৌধুরী। প্রতিবেদন দিতে হবে 7 দিনের মধ্যে। কমিটি গ্রিড বিপর্যয়ের কারণ ও ভবিষ্যতের করণীয় নিয়ে সুপারিশ দেবে। সচিবালয় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান। আমরা যখন এই কমিটিটা করছি, এটা কিন্তু বিদ্যুতের কাউকে প্রদান করি নাই। এখানে বিদ্যুৎ বিভাগের যেরকম লোক আছে, বিদ্যুৎ বিভাগের বাইরের লোক অনেক, বুঝতে পারছেন? ওই জন্য আমরা এমনভাবে করছি যে এটা কেউ যাতে ওই দায় এড়াতে না পারে আর কি। এটা যদি ওই যে যদি ফেলিওর হয়ে থাকে, যারা গ্রিড ম্যানেজমেন্ট করেন তাদের যদি ফেলিওর থাকে, সেটা আমরা আইডেন্টিফাই করব। উপদেষ্টা কথা বলেন লোডশেডিং নিয়েও। জানান, এখন 16,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গরমের কারণে সামনে চাহিদা 18,000 মেগাওয়াট পর্যন্ত বাড়তে পারে। তখন তেল ভিত্তিক কেন্দ্রগুলো চালু করা হবে। শহর গ্রামের মধ্যে হবে না। যে আমি বলছি যে লোডশেডিং এটা
সমানভাবে করতে হবে। কিন্তু যখন আরো যদি ডিমান্ড বাড়ে তখন আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আরো চালাবো। কিছু লোডশেডিং দরকার এই যে মানে করতে হবে, কারণ ওই যে যেটা বললাম যে বিপিডিবির যে মানে যাতে বিপিডিবির এই যে কি বলে সাবসিডির পরিমাণ যাতে আরো অনেক বেশি বেড়ে না যায়। এদিকে শনিবার মেট্রো রেল 1 ঘন্টা বন্ধ থাকার কারণ খতিয়ে দেখতেও একটি কমিটি গঠন করেছে বিদ্যুৎ মন্ত্রণালয়। উপদেষ্টা জানান, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে নয়, এটি ছিল কারিগরি সমস্যা। শামাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। আগামী প্রজন্মের মাঝে উদ্ভাবনী জ্ঞান চর্চা বাড়াতে সহায়ক পরিবেশ তৈরিতে জোর দিচ্ছে সরকার। এ লক্ষ্যে নীতিমালা তৈরিতে তরুণদের পরামর্শ নেওয়া হবে। রোববার আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে পদক জয়ীদের সংবর্ধনায় এসব বলেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। আইসিটি সচিব জানান, প্রযুক্তির সংশ্লিষ্ট বৈশ্বিক আয়োজনে অংশগ্রহণে কোনো বাজেট কাটছাট হবে না। চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অসাধারণ সাফল্য পায় বাংলাদেশ। বিশ্বের উন্নত সব রাষ্ট্রের প্রতিযোগীদের হারিয়ে 2টি স্বর্ণ, 4টি করে রৌপ্য ও ব্রোঞ্জ সহ মোট 10টি পদক জিতে নেয় দেশের ক্ষুদে রোবটবিদরা। দেরিতে হলেও তাদের এই অসামান্য অর্জনের স্বীকৃতি দিল সরকার। পদক বিজয়ী দলকে দেয়া হলো সংবর্ধনা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এই আয়োজনে বিশ্বজয়ের অভিজ্ঞতা তুলে ধরে আবরার আরিয়েত্তিরা। রাষ্ট্রীয় সহায়তা পেলে আগামীতে আরো বড় কিছুর স্বপ্ন তাদের চোখে মুখে। ভালো ভালো দেশ যাদের হচ্ছে কত কিট আছে, তাদের কিটগুলো আমরা আরো কিনে নিয়ে এসে ব্যবহার করি। যেসব উন্নত দেশ থেকে টিমগুলো আসে তাদের কিন্তু অনেক ব্যয়বহুল রোবোটিক্স কিট প্রদান করা হয়। আইসিটি ডিভিশন যদি এই সকল সুযোগ সুবিধা আমাদের আরো প্রদান করার জন্য অগ্রসর হয়। প্রযুক্তি দুনিয়ার এমন প্রতিযোগিতায় বাংলাদেশের আরো সাফল্য চায় সরকারও। তাই সাধ্যের কমতি থাকলেও সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তথ্য প্রযুক্তি বিভাগ। প্রয়োজনীয় যত অনুষঙ্গের দরকার হবে সরকারের সীমিত সামর্থ্য হলেও, যেহেতু এটা একটা ফোকাস এরিয়া, একেবারে উজাড় করে কিন্তু এটাকে দেয়া হবে আপনাদের জন্য। এই এরিয়াগুলোতে বাজেট কাটছাট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আগামী প্রজন্মের মাঝে উদ্ভাবনী জ্ঞান চর্চা বাড়াতে সহায়ক পরিবেশ তৈরিতে জোর দিচ্ছেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী। তবে এর জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা, এর বাস্তবায়ন তখনই সম্ভব যদি আমরা আমাদের তরুণ প্রজন্মকে ইনোভেশনের একটা পরিবেশ তৈরি করে দিতে পারি। তারা যে আইডিয়া নিয়ে ঘুরছেন সেই আইডিয়াগুলোকে বাস্তবায়নের পথ তৈরি করে দিতে পারে। অনুষ্ঠানে সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয় পদক বিজয়ীদের হাতে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। 10 দিন পর সূচকের উত্থানের দেখা পেল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। পাশাপাশি এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে গত কার্যদিবসের তুলনায় কমেছে টাকার অঙ্কের লেনদেনের পরিমাণ। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে ডিএসসিতে বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান মূল্য সূচক ডিএসসি এক্স 22 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 4,995 পয়েন্টে। তবে সূচক বাড়লেও গত কার্যদিবসের তুলনায় এদিন টাকার অঙ্কের লেনদেন কমেছে 29 কোটি টাকা। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 235টির, কমেছে 99টির এবং অপরিবর্তিত রয়েছে 63টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসসিতে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে 96 পয়েন্ট। সূচকের পাশাপাশি এদিন সিএসসিতে লেনদেনও সামান্য কমেছে। পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হওয়ার কারণে ভারত বছরে প্রায় $1.14 বিলিয়ন বাণিজ্য ক্ষতির সম্মুখীন হতে পারে। রোববার দ্য এক্সপ্রেস ট্রিবিউনে এক প্রতিবেদনে একথা জানান পাকিস্তান বিজনেস ফোরাম পিবিএফ কর্মকর্তারা। পিবিএফের প্রতিবেদনের অনুযায়ী ভারত 2024 সালের এপ্রিল থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত প্রায় $500 মিলিয়ন মূল্যের পণ্য পাকিস্তানে রপ্তানি করেছিল। এই সময় পাকিস্তান থেকে ভারতের আমদানি ছিল মাত্র $4.2 মিলিয়ন। এছাড়াও পাকিস্তানের মাধ্যমে আফগানিস্তানে যাওয়া ভারতীয় পণ্যের পরিমাণ প্রায় $640 মিলিয়ন, যা এই নিষেধাজ্ঞার ফলে বিঘ্নিত হবে এবং ভারতের বাণিজ্য ক্ষতির পরিমাণ আরও বাড়িয়ে দেবে। দর্শক, পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে হলো সময় একটা বিরতি নেবার। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালু হয়েছে কার্গো ফ্লাইট। রোববার সন্ধ্যায় ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে উড়াল দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইট। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজাতপুর কায়স্থ। অপেক্ষার প্রহর প্রায় শেষ, আর কিছুক্ষণের মধ্যেই সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে কার্গো ফ্লাইটটি স্পেনের জারাগোজাউ শহরে রওনা দিবে। আমি আছি এখন সিলেটের যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। আমি যেমনটি দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু যে সিলেট থেকে যে পণ্য যাবে ৬০ টন গার্মেন্টস পণ্য, সেটি কিন্তু লোড করার প্রক্রিয়া চলছে, যার কারণে কিন্তু বিমানে যে কর্মতৎপরতা আমরা দেখতে পাচ্ছি বিমানের যে কর্তব্যরত যারা আছেন, যার ফলে কিন্তু একটা উচ্চমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি, আজকে কিন্তু সিলেট থেকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে গার্মেন্টস পণ্য রপ্তানি করা হচ্ছে, যার ফলে বিশ্ববাজারে কিন্তু বাংলাদেশি পণ্য রপ্তানিতে নতুন দুয়ার খুলবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তারা যেটি বলছেন, ভারতের যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করা হয়েছে, তার ফলে কিন্তু যে বিকল্প হিসাবে এই যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটি নতুন দুয়ার খুলে দিতে যাচ্ছে। এর কারণে কিন্তু এই আনুষ্ঠানিকতা শুধু কেন্দ্র করে কিন্তু বিমান কর্তৃপক্ষ বেশ কিছু আয়োজন করেছে। একটু পরেই কিন্তু এখানে বেসামরিক বিমান কর্তৃপক্ষের যে উপদেষ্টা আছেন, তিনি আনুষ্ঠানিকভাবে এখানে বক্তব্য দিবেন, যে আজকে যে কার্গো ফ্লাইট আছে সেটি উদ্বোধন করবেন। একটি বিষয় বলে রাখি, সিলেটে কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে, প্যাকেজিং সিস্টেম এবং যে ল্যাব সুবিধা রয়েছে, যেটি সিলেটের লোকাল যে পণ্য রয়েছে কৃষিজ পণ্য, সেটি কিন্তু এখনও বিদেশে রপ্তানি করা এখনও সময় আসে, এখনও সেইভাবে প্রক্রিয়া করা যায়নি। সেটি আসলে করতে পারলে সিলেট থেকে যে বিশ্ববাজারে পণ্য রপ্তানি, সেটি কিন্তু আরও নতুনভাবে খুলবে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। বছরের শুরু থেকে পতনের মুখে থাকা ক্রিপ্টোকারেন্সির দাম ফের বাড়তে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে 10.71% বেড়ে প্রতিটি বিটকয়েনের দাম এখন $93,474। ক্রিপ্টো বাজারের সবচেয়ে জনপ্রিয় মুদ্রা বিটকয়েনের দাম সপ্তাহের ব্যবধানে 10.71% বেড়েছে। গেল সপ্তাহের শেষে $93,474 বিক্রি হয়েছে প্রতিটি মুদ্রা। নিম্নমুখী থাকা আরেক জনপ্রিয় ভার্চুয়াল মুদ্রা ইথারের দামও বৃদ্ধি পেয়েছে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে 11.24%। বাইন্যান্সের দাম 1.84% বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স। আর সোলানা বিক্রি হচ্ছে $152.40। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।